আসসালামু আলাইকুম। তো ঠিক আছে চলেন আজকে ক্লাস শুরু করা যাক। আমরা যেমন ওয়ার্ড হচ্ছে লেখালেখির জন্য আর এমএস এক্সেল যেমন হচ্ছে টোটালি হিসাব-নিকাশ, ডাটা এনালাইসিস করার জন্য আর পাওয়ার পয়েন্ট হচ্ছে প্রেজেন্টেশন করার জন্য। হ্যাঁ? আশা করি সাউন্ড অফ করে দেন। আপনার ওখানে মনে হয় একটু ব্যাড নয়েজ আসতেছে। হ্যাঁ, পরে দরকার হলে কথা বলবো মানুষেরা। তো এজন্য পাওয়ার পয়েন্টটাও খুব একটা ইম্পোর্টেন্ট বিষয়। বিশেষ করে যখন আমাদের কোনো কিছু প্রেজেন্টেশন করতে হয়, স্টুডেন্ট লাইফ বলেন, আ জব পারপাস বলেন, এই যেকোনো মানে যেমন আমরা এমএস ওয়ার্ডেই কাজটা করলাম অথবা এক্সেলেই কাজটা করলাম। করার পরে এই জিনিসটা আবার আমাদেরকে প্রেজেন্ট করতে হয়। এখন বর্তমানে প্রেজেন্টেশন করতে গেলে তো আর দেখা যায় যে সেখানে প্রজেক্টরের মাধ্যমে আ প্রেজেন্টেশন হয় অনেক জায়গাতেই। তো তখন এই প্রেজেন্টেশন গুলো যদি পাওয়ার পয়েন্টেই তৈরি করে নেয়, হ্যাঁ? তো পাওয়ার পয়েন্টটা তৈরি করতে গেলে কিভাবে তৈরি করব সেই জিনিসগুলো আমরা শিখব ৩ টা ক্লাসে। ৩ টা ক্লাসে তো আসলে ফুল কভার হবে না। আমরা ৩ টা ক্লাসে যা শিখব তা দিয়ে আপনারা একটা মানে প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তো সংক্ষেপে যদি আমরা বলি তাহলে পাওয়ার পয়েন্ট হচ্ছে কি একটা প্রেজেন্টেশন করার জন্য একটা সফটওয়্যার আরকি। এইটাও হচ্ছে মাইক্রোসফটেরই এই এমএস অফিস যে বান্ডেল এই বান্ডেলের মতো ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ৩ টা আরো আছে আউটলুক আছে। আ কি কিন্তু আমরা ৩ টাই মূলত শিখেছি। সেজন্য আমাদের স্টার্ট এ ক্লিক করব আমরা। গিয়ে সাধারণত যেখানে থাকে মাইক্রোসফট অফিসে যাবো আমরা। এম অফিস এখান থেকে এই যে পাওয়ার পয়েন্ট, এই যে পি এটা সিম্বলটা হচ্ছে পি দিয়ে পাওয়ার পয়েন্ট। আর নরমালি আমরা যখন ওয়ার্ড এ ছিল ডব্লু আর এক্সেল হচ্ছে এই যে এক্স দিয়ে। তো আমি পাওয়ার পয়েন্টে চলে যাচ্ছি। পাওয়ার পয়েন্টে যাওয়ার পরে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে অন্যান্য যেমন ওয়ার্ড এবং এক্সেলে যেমন আমাদের জিজ্ঞেস করতো যে আমরা কি টেমপ্লেট নিবো নাকি ব্লাঙ্ক প্রেজেন্টেশন নিবো? তো আমরা এখন সাধারণত ব্লাঙ্ক প্রেজেন্টেশনই নিবো। টেমপ্লেট এখন আমাদের তা শিখব না। কারণ যারা ব্লাঙ্ক প্রেজেন্টেশন তৈরি করতে পারে তাদের জন্য টেমপ্লেট কোনো ইজি অনেক। আমরা ব্লাঙ্ক প্রেজেন্টেশন সিলেক্ট করলাম। চলে আসলো একটা ব্লাঙ্ক প্রেজেন্টেশন। তো এইখানের এইটার যে উইন্ডোটা অর্থাৎ এমএস পাওয়ার পয়েন্টের যে উইন্ডোটা ওয়ার্ড এক্সেল এর সাথেই অনেকটা মিল আছে। শুধুমাত্র এই কাজের জায়গাটাই হচ্ছে যে পরিবর্তন থাকে। বাকি উপরের যে অপশনগুলো এগুলো কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট একই রকম। ভিতরে হয়তোবা মেনুগত মানে রিবন এইসব মেনুগত অনেক পরিবর্তন আছে। বাট চেহারাটা একরকম। যেমন চেহারাটা বলতে কি যেমন এইটাও টাইটেল বার, এখানে কুইক অ্যাক্সেস টুল বার, এখানে রিবন বার, এখানে কমান্ড গ্রুপ। হ্যাঁ? এই যে ৪ টা ৫ টা যে নাম, এই নামগুলো শুভ ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট একই রকম। এবং স্ক্রল বার এখানে নাই। কারণ স্ক্রল বার এখানে চলে আসলে স্ক্রল বার যখন আমরা নিচে আরো আমাদের স্লাইড বাড়বে তখন স্ক্রল বার চলে আসে। সাধারণত এখানে তো একটা স্লাইড নিয়েই কাজ করি আমরা। একটা স্লাইডের পর আরেকটা স্লাইড নিয়ে এসে আরেকটা স্লাইড যেমন আমরা ওয়ার্ডে যেমন বলতাম একটা পেজ বা ফাইল আর এক্সেলে যেমন শিট বলে আর এখানে বলা হয় স্লাইড। হুম, আচ্ছা। এখন এই স্লাইডটির ভিতরে যেমন আ প্রত্যেকটা পেজ ওয়ার্ডে যেমন একেকটা পেজ নিতাম আর এখানে হচ্ছে একেকটা পে এ এ স্লাইড। এই স্লাইডের ভিতরে যেমন এখানে যতটুকু জায়গা আমরা দেখতে পাচ্ছি এই যে এই কোণা থেকে এই কোণা এদিকেরটা না। এই বাম পাশেরটা হচ্ছে যে এখানে আমাদের পেজের মানে স্লাইড গুলো আমাদের এখন এখানে একটা স্লাইড। আমি যদি একাধিক স্লাইড নিই, আমি যদি একটু নিয়ে দেখাই আপনাদের যে আরো একটা স্লাইড নিলাম। আ ইনসার্ট থেকে না হোম থেকেই এই যে নিউ আচ্ছা আরেকটা স্লাইড নিলাম। এই যে ২ টা স্লাইড। বাট এখন কোন পার্থক্য তেমন বোঝা যাচ্ছে না। কারণ ২ টা স্লাইড তো যেহেতু আমি কিছু লিখিনি, যার কারণে যদি আমি এখানে লিখি তাহলে বোঝা যাবে। হ্যাঁ, এই একটাতে লিখলাম আরেকটাতে দেখা কিছু লিখি নাই। তার মানে এটাতে হচ্ছে ক্লিক টু এড টাইটেল আর এটাতে লিখছি। এখন কিন্তু ২ টা বোঝা যাচ্ছে ২ টা আলাদা। এই স্লাইড নাম্বার গুলো আমাদের পাশে এখানে সারিবদ্ধভাবে এখানে থাকবে। যতগুলো স্লাইড নিব। এখন এই স্লাইডগুলো একেকটা স্লাইড মানে একেকটা পেজ এই যে এই কোণ থেকে শুরু করি এতটুকু জায়গায় যতটুকু আমরা সাদা দেখতে পাচ্ছি এটা বক্সের ভিতরে, এই বক্সের ভিতরে আমরা যা লিখবো সেই লেখাটা আমাদের এখানে আ প্রেজেন্ট হবে। আমি যদি আমাদের এটা প্রেজেন্ট দেখাই, আমার অনেক আগের এই যে আগের একটা কাজ আছে। আচ্ছা, এটা মানে এটাই।
যেমন এখানে দেখেন একটা দুটা স্লাইড নিয়ে কাজ করা আর কি, হয়তো কোনো ক্লাসে এটা দেখাইছিলাম। তো এটা যদি আমি প্রিভিউতে যাই, যেটা যদি মানে যখন আমরা এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করতে যাই কোথাও, ভিউ করি, তখন যদি যখন তখন এই পুরো পেজটা কিন্তু এরকম চলে আসে। অর্থাৎ আমরা যখন ল্যাপটপে অথবা ডেস্কটপে দেখি এই স্ক্রিনটা এই পুরো আমার ওই একটা স্লাইডে কিন্তু এই পুরো পেজ জুড়ে চলে আসছে। ঠিক এটা যখন কোনো প্রজেক্টরে যাবে, প্রজেক্টরগুলো তো অনেক বড় থাকে, ঠিক এই ল্যাপটপ থেকে তখন ও প্রজেক্টরে ফোকাসটা যখন ফেলে তখন এই পুরো পেজটা কিন্তু সেখানে দেখা যাবে। তার মানে আমরা এই পেজের মধ্যে, অর্থাৎ এইখানে এটা হচ্ছে মানে কালারফুল না, বাট আমি যখন নিলাম এটা কিন্তু কালারফুল, এটা হলো হোয়াইট। আমি ইচ্ছা করলে আমরা দেখবো যে কিভাবে কালার টালার করে। তো এখন যখন আমি এখানে লিখতেছি এই লেখাটা, মানে অর্থাৎ আমি এই বক্সের ভিতরে যা লিখবো এই লেখাটা এই পুরো পেজ জুড়ে চলে আসবে আমার। অর্থাৎ এইখানে একটা পেজ, এই যে একটা পেজ মানে একটা স্লাইড। হ্যাঁ, এই একটা স্লাইডে আমি যে লিখবো তা এইখানে যেমন আমরা এখানে কি ছিল দুইটা স্লাইড, যেমন এই হলো একটা স্লাইড, এই হলো সেকেন্ড স্লাইড হলো এটা, এবং সেকেন্ড স্লাইডে দেখেন আমার এখানে অন্য লেখা। এখানে যখন আমি প্রিভিউতে যাচ্ছি তখন আমার একটা স্লাইডের ভিতরে যা আছে এই যে এখান থেকে আমার একটা পাওয়ার পয়েন্ট ক্লাস 1, এখানে একটা লোগো আছে, নিচে এটা ট্যাগলাইন লেখা আছে। ঠিক আমি যদি পরে স্লাইডে যাই, স্লাইডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, পরের স্লাইডে আবার এই লেখাটা। তাহলে এখন এখানে আমরা একেকটা স্লাইডে যা লিখবো সেটা আমার একটা পেজ শো করবে এভাবে। এভাবে আমরা এখানে অসংখ্য স্লাইড নিয়ে কাজ করি। ওই যখন মানে যে এটা যার মতো প্রেজেন্টেশন সে তৈরি করে নেয়, যার যতগুলো দরকার হয়। যেমন আমার এখানে আরেকটা প্রেজেন্টেশন আছে মনে হয়। হ্যাঁ, এই যে যেমন এটা সম্ভবত আমার ১ম যখন আমি একদম ক্লাস করি ওই সময় একটা প্রেজেন্টেশন তৈরি করছিলাম বলতে। দেখা এখানে কতগুলো স্লাইড নেওয়া। এখানে টোটালি ১৬টা স্লাইড নিয়ে আমি কিন্তু কাজটা করছিলাম। হুম? একদম শেষ পর্যন্ত। এখন এটা যদি আমি প্রিভিউতে যাই, প্রিভিউতে যেয়ে দেখেন এইখানে আ এটা হলো ফার্স্ট স্লাইড, এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে প্রত্যেকটা স্লাইড কিন্তু একেকটা পেজ, মানে একেকটা স্লাইড এখানে শো করে। অর্থাৎ প্রত্যেকটা পেজ গিয়ে আমাদের এখানে ডিজাইন করতে হইতেছে। করে আমরা এখানে যাই আমার দরকার সেটা আমি এখানে লিখে পরে আরেকটা স্লাইড নিচ্ছি। এভাবে করতে কতগুলো স্লাইড হলো এখানে ১৬ টা। এই যে তখন আমাদের এই পাশে থেকে আমরা এইগুলো দেখতে পারতেছি। এই পাশে যে কোন স্লাইডে আমার কি আছে এবং সেখানে দেখে আমি কারেকশন করতে পারতেছি। এই হলো বাম পাশে আমার স্লাইডগুলোতে আমি জাম্পিং করতে পারি যেকোনোটাতে। আর ডান পাশে এই বক্সটার ভিতরে আমি লেখাটা আরো বড় করে দেখতেছি এবং এখান থেকে কারেকশন করতেছি। যেখানে দরকার সেটা আমি এড করতেছি, আউট করতেছি। তাইলে মূল হচ্ছে কি আমার এই বক্সের ভিতরে যেখানে আমার দরকার এখানে যা রাখবো সেটি আমার পরবর্তীতে পুরো পেজ জুড়ে চলে আসবে প্রিভিউটাতে। আচ্ছা, চলে আসলাম আমরা আমাদের সেই ব্লাঙ্ক ডকুমেন্টে। তাহলে আমরা এখন ক্লিয়ার যে আসলে যে একটা এই উইন্ডোটার বাম পাশে থাকবে আমাদের স্লাইডের লিস্টগুলো, কতগুলো স্লাইড আছে এবং সেখান থেকে আমরা এইখানে এই পেজ জুড়ে সেই কাজগুলো আমরা করতে পারবো। আচ্ছা এবার হ্যাঁ, কি কিছু বলবে? আচ্ছা না। আচ্ছা না, ঠিক না। আছে। চলেন। এখন তাহলে আমরা এটার ভিতরে আ কিছু একটা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করি আমরা। যখন আমরা প্রেজেন্টেশন তৈরি করার চেষ্টা করব তখনই আমরা তৈরি করতে আমরা অনেক কিছু শিখে ফেলবো ইনশাআল্লাহ। তো আমার এখানে ১ম আমার এটা মনে করেন নাই। আমি এটা সব বাদ দিয়ে দিলাম। এটা নাই। এইভাবে ছিল আমার ১ম যখন আমি নিয়ে আসছিলাম এরকম। তো এখন এখানে যখন একটা স্লাইড এভাবে এখানে বলতেছি লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল এবং ক্লিক টু সাবটাইটেল। এখানে লেখা এটা কিন্তু লেখাটা থাকবে না। আমি যখনই ক্লিক করব, ক্লিক করার সাথে কিন্তু লেখাটা চলে গেল। এবং এখানে এখন যদি আমরা লিখি জাস্ট মনে করেন যে আমি আমার এই ক্লাসটা নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করতে যাই। যে আমি যে ক্লাসটা নিচ্ছি এই ক্লাসের উপর একটা প্রেজেন্টেশন তৈরি করব। আমরা এটা দিলাম হ্যাঁ, এটা পাওয়ার পয়েন্টের উপরে এক ক্লাস। আচ্ছা। লিখলাম পাওয়ার পয়েন্ট চলে আসলাম। চলে আসার পরে এবং নিচে লিখলাম এটার ওটা হলো টাইটেল, এটা পরেরটা তো হলো সাবটাইটেল। তাহলে আমি এখানে ক্লিক করলাম, পরে আবার ক্লিক করার সাথে কিন্তু কার্সর চলে আসছে। অন্য কোথাও কিন্তু কার্সর নাই। এবং এটা দিয়ে যখন ক্লিক করতেছি তখন আমার এই কার্সরটা চলে আসছে। কার্সর চলে আসে তার মানে হচ্ছে আমি এখানে এখন লিখতে পারবো। তাহলে আমি এখানে লিখতেছি ক্লাস 1, ওকে? এখন লেখার পরে আমরা এটাতে এমএস ওয়ার্ডে একটা ফন্টকে যেভাবে ফরমেট করছি ঠিক সবগুলো ফরমেটিং আমরা এখানে করতে পারবো।
যারা আমরা এমএস ওয়ার্ডটা পারি এরা কিন্তু এই জিনিসটা খুব সহজে তো করতে পারতেছি। কিভাবে? আমি জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করলাম। এখান থেকে যতগুলো এই যে ফরম্যাটিং এর কাজ এখানে যা আছে, এখানে দেখতে এটার সাথে কিন্তু আমরা সবাই পরিচিত ওয়ার্ডের সাথে। এবং এখানে এই যে বুলেট নাম্বারিং এবং এই যে প্যারাগ্রাফ যে ইনডেন্টেশন গুলো, অ্যালাইনমেন্ট গুলো, হ্যাঁ? এগুলো কিন্তু সবই আমরা এমএস ওয়ার্ডে যেভাবে করছি ঠিক একদম সেম এখানে। তো চলেন আমরা একটু কালার পেজ আমি একটু রেড কালার দিলাম, একটু বোল্ড করলাম এবং এখানে যে ক্যালিবারি লাইট এটা হলো ফন্ট স্টাইলটা আরকি। এখান থেকে আমরা চাইলে এখানে ক্লিক করে ফন্টের স্টাইলটা আমাদের মতো করে আমরা চেঞ্জ করে দিতে পারবো। আমরা এই একটা অন্য একটা ডিজাইন করলাম। যেহেতু এটা বড় করে একটা স্ক্রিন চলে আসবে। ঠিক ক্লাস 1 টা কি মনে হচ্ছে একটু ছোট, তাহলে এটাকে আমরা একটু ফন্ট এখানে কত 24 আছে এটা সাইজ। আমরা এটাকে 24 না দিয়ে আমরা একটু বাড়ায় দিলাম। যে 44 বা আমার যার যতটুকু লাগে সে এই যেমন আমি এখান থেকে দেখতে পারতেছি যে হ্যাঁ, এটা এতটুকু বড় ভালো লাগতেছে না অতটুকু না আরেকটু ছোট। যেটাকে আমার কমফোর্টফুল মনে হবে যেন এটা প্রেজেন্টেশনটা সুন্দর হবে সেটা আমি রাখলাম। আচ্ছা রেখে এটাকে আমি অন্য একটা আম ডিফাইন কোনো কালার দিলাম। এখানে বোল্ড করলাম। একটু বোল্ড হয়ে গেল। এবার এইটাকেও আমি চাইলে এখান থেকে অন্য একটা ডিজাইন দিতে পারি। যেন আমি এটা অ লেখার প্যাটার্নটা অন্য একটা ডিজাইন করব। এটা এখানে নিচে দিচ্ছি আমি যত নিচে যাব তত দেখবেন যে লেখার ডিজাইনগুলো অন্য ডিজাইন চলে আসতেছে। হ্যাঁ? যে ডিজাইনটা আমার কাছে ভাল লাগবে তখন এটা ভাল লাগতেছে আচ্ছা এটা রাখলাম। আচ্ছা রাখার পরে এখন এটাকে আমরা আবার এখন একদম সেন্টারিং এ কিন্তু। পাওয়ার পয়েন্ট লেখাটাও সেন্টারিং, টোটালি স্লাইডের একদম সেন্টারিং এবং নিচে ক্লাস 1 টাও এটা হচ্ছে মানে হরিজন্টালি সেন্টারিং আছে, ভার্টিক্যালি সেন্টারিং আবার না। সেন্টারিং হচ্ছে গিয়ে মানে ডানে বামে মানে হরিজন্টালি। টপ বটমে কিন্তু আবার একদম পুরা সেন্টার বলতে এই লেখা ২ টা সেন্টারিং আছে। মানে এই ২ টাকে যদি আমরা একসাথে হিসাব করি। এখন আমার যদি দরকার হয় যে না আমি এটাকে সেন্টারে রাখবো না, আমি এটাকে লেফটে নিয়ে বামে নিয়ে আসবো। এবং আমরা যদি সেই অ্যালাইনমেন্ট এ দিয়ে খেয়াল করেন, এখানে কিন্তু সেই যে অ্যালাইনমেন্ট আমি কিন্তু এটা করি নাই। এটা কিন্তু অটো দেওয়া ছিল। ওই যে সেন্টারিং অ্যালাইনমেন্ট এ কিন্তু সিলেক্ট করা আছে। হ্যাঁ? ওই যে মার্কিং হয়ে আছে। ঠিক আমরা যদি ক্লাস 1 এ যাই দেখেন এটা কিন্তু মার্কিং হয়ে আছে। তার মানে বোঝা যাচ্ছে এটা সেন্টারিং। এখন যদি আমার এটা সেন্টারিং না করে আমি লেফটে নিয়ে আসি তাহলে এটা লেফটে চলে গেল। তার মানে এখানে আমরা অ্যালাইনমেন্ট করতে পারতেছি। ঠিক এখানে যেটা ক্লাস 1 কে আমরা দিই, ওখানে গেলাম। আচ্ছা। দেয়ার পরে তাহলে আমি এটা বামে নিয়ে আসলাম। এখন যেহেতু মনে করেন আমার এটা হচ্ছে একটা ক্লাস কন্ডাকশন এর একটা স্লাইড করলাম। স্লাইড করার সময় সাধারণত আমি চাচ্ছি যে না আমার এখানে একটু লোগো থাকবে। এখানে আমার ব্র্যান্ডিং এর যে আ ট্যাগলাইনটা সেটা এখানে থাকবে, নিচে থাকবে। আ তাহলে এই জিনিসটা কিন্তু আমার এখানে যখন আমি লিখছি তখন তো এটা অটো দিয়ে দিছিল এই যে একটা বক্স। নিচেও একটা বক্স অটো দিয়ে দিছি। বাট এখানে কিন্তু আর অটোমেশন মানে অটো কোনো কিছু নাই। আমি এখানে লিখব কিভাবে তাহলে? অথবা এখানে আমি এই ইমেজটা কিভাবে নিয়ে আসবো? সেটার জন্য আমাদের যেতে হবে যদি আমরা ইমেজ মানে এখানে একটা লোগো দিতে চাই, তাহলে লোগোটা সাধারণত ইমেজ আকারেই থাকে। যেকোনো একটা লোগোকে ১ম এ যে ডিজাইন করে ডিজাইনটাকে পরে আবার এটাকে ইমেজ ফরম্যাটে নিয়ে আসে। তো ইমেজ ফরম্যাটে নিয়ে আসার জন্য মানে ইমেজ তৈরি করা আছে। এরকম আমার লোগোটাও ইমেজ তৈরি করা আছে। তো আমি এখানে ইনসার্ট এ গেলাম। ইনসার্ট এ যাওয়ার পরে আ আপনাদের মনে আছে যে এমএস ওয়ার্ড এ কিন্তু এরকম ইনসার্ট থেকে পিকচার এ গিয়ে আমরা পিকচার নিয়ে আসছিলাম। ঠিক একই এখানেও ইনসার্ট ক্লিক করে এই যে পিকচার এবং এমএস ওয়ার্ড এ যেমন শেপ নিয়ে আসতেন দেখেন এই যে শেপ আছে, এই যে স্মার্ট আর্ট, চার্ট সবকিছু কিন্তু এখানে আছে। তার মানে এখান থেকে আমরা এই যে শেপ ক্লিক করলাম, এই যে দেখেন এখানে কিন্তু এই শেপ গুলো আমরা ইউজ করতে পারবো। আমাদের যেটা প্রয়োজন হয়। এখন আমরা পিকচার আনবো। পিকচার আমরা ক্লিক করলাম পিকচারে। পিকচার এখন আমার পিকচার কোথায় আছে সেই লোকেশনটা আমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমার এই ফোল্ডারে আছে। আমি লোগোতে যাই। আর এখানে এসে যেমন এই যে এই লোগোটা সার্চ করলাম। আচ্ছা এটা তো ট্রান্সপারেন্ট না। আমি একটু ট্রান্সপারেন্টটা ইনসার্ট আচ্ছা। এখন দেখেন এটা একটা ইমেজ আকার চলে আসছে। এখানে ইমেজটা কিন্তু পুরো পেজ জুড়ে অনেক বড়। এখন আমরা চাচ্ছি যে এটাকে একটু ছোট করে এই কোণায় বসানো।
তাহলে এই এমএস ওয়ার্ডে যেভাবে আমরা ইমেজটাকে ছোট বড় করি, ঠিক এটা তো ছোট বড় করতে হবে। কি করবো? এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো, এই যে অ্যাঙ্কর পয়েন্ট, যেকোনো একটা অ্যাঙ্কর পয়েন্টে ধরে আমরা এটাকে ছোট করে ফেলবো। ছোট করে আমার যতটুকু লাগে সেই অনুযায়ী এখন কিন্তু এটাকে আমি যেকোনো জায়গায় মুভ করতে পারবো। কিভাবে? ঠিক এই এমএস ওয়ার্ডের মতোই। আমি যখন কার্সরটা এখানে নিলাম, এই যে একটা প্লাস চিহ্ন মতো হইছে, এটাকে ধরে আমি যেকোনো জায়গায় এইখানে আমার যেখানে মনে হবে যে এখানে রাখলে ভালো হবে, এখানে রাখলাম। এবং সাথে রাখার সময় আমি যদি চাই যে এটা প্রিভিউটা কেমন দেখা যাচ্ছে, আসলে কোনো কারণে কোনো স্ক্রিন কেটে যাচ্ছে কিনা, অনেক সময় এরকম হইতে পারে। সেজন্য আমরা সবসময় এই ভিউটা দেখি যে আসলে আ যে এটা স্ক্রিনটা বড় করলে কিরকম দেখা যাবে? সেই ভিউটা দেখার জন্য কয়েকটা অপশন আছে। এই যে এখানে একদম কুইক অ্যাক্সেস টুলবারে যে দেখেন এই স্টার্ট ফ্রম বিগিনিং এইখান থেকে ক্লিক করলে এখানে হয়তো কুইক অ্যাক্সেস টুলবারে আপনার এখানে নাও থাকতেও পারে। কারণ যেহেতু এটা কাস্টমাইজ করা। তাহলে এইখানে আমাদের শর্ট কমান্ড হচ্ছে F5, আমরা যদি কিবোর্ড থেকে F5 দেই, তাহলে এটা এই যে প্রিভিউ চলে আসছে পুরো স্ক্রিনটা। কারণ আমরা দেখতে পারতেছি যে হ্যাঁ, এটা আমার এরকম দেখা যাবে। এই কর্নারে এটা চলে আসলো। এবং লেখাগুলো আমার এরকম দেখা যাবে। আর আর এটা হচ্ছে আমি ছোট স্ক্রিনটা দেখে দেখলাম। সাথে অনেক সময় আমরা কি করি? এটা ডিজাইন করি এবং সাথে প্রিভিউ দেখি। একটু কাজ করি এবং একটু প্রিভিউ দেখি যে এটা আসলে প্রিভিউটা কেমন দেখা যায়। আচ্ছা, চলে আসলো এখানে। এখন আমরা হচ্ছে নিচে আমার এই ট্যাগলাইনটা লিখব। তো নিচে যে ট্যাগলাইন লিখবো, এখন নিচে ট্যাগলাইন লেখার জন্য তো এরকম একটা বক্স না আসলে তো আমার তো কার্সর তো এখানে আসে না। আমি যত ক্লিক করি কার্সর নাই। কার্সর না থাকলে তো আমি লিখতে পারব না। আচ্ছা, এজন্য এরকম এই যে বক্সগুলো যে এইগুলো বলা হয় টেক্সট বক্স। এই টেক্সট বক্সগুলোকে এক্সট্রা ভাবে আবার নিয়ে আসা যায়। এটা তো ২ টা ওরা অটো দিয়ে দিছিল আমাকে। আর আমরা করব কি এখানে নিয়ে আসবো। আচ্ছা, ইনসার্ট এ ক্লিক করব। ইনসার্ট এ ক্লিক করে এই যে একদম এখানে মাঝামাঝিতে দেখেন এই যে টেক্সট বক্স, এটাতে আমি ক্লিক করার সাথে এবং এখনো কিন্তু আসে নাই কোথাও। ক্লিক করার পরে একটা লম্বা এবং প্লাস চিহ্ন না, মানে উল্টা নিচের দিকে একটা চিহ্ন চলে আসছে এবং এটা আমি যেখানে ক্লিক করি না কেন এবং আমার এইখানে দরকার, আমি এখানে ক্লিক করে ড্রাগ করলাম। অথবা ড্রাগ না করে যদি আমি এখন কিন্তু চলে গেছে। এই যে অফিসে লিখি নাই, এটা কিন্তু এখানে বোঝাচ্ছে না কিন্তু। এই যে নাই কিন্তু। এখন কিন্তু নাই দেখেন কোথাও, কারণ আমি কিছু লিখিনি, এটা কিন্তু চলে গেছে। নাই। আবার যাই, কিছু যদি লিখতাম তাহলে থেকে যাবে। আবার টেক্সট বক্স ক্লিক করি। এখানে জাস্ট একবার ক্লিক করলাম। তাহলে কিন্তু এটা ভিতরে চলে আসছে। কিন্তু চলে আসছে কি? ছোট আকারে। ভিতরে শুধু কার্সরটা আপস অ্যান্ড ডাউন করতেছে। তো আমি যদি এটাকে ড্রাগ করতাম এটা কিন্তু বড় হয়ে যেত। কিন্তু আমার তো কন্ট্রোলিং আছে। যেহেতু এই পাশে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি ইচ্ছা করলে এটাকে এখন বড় ছোট করতে পারবো। কোনো সমস্যা নেই। এখন যদি আমি আমার ট্যাগলাইনটা লিখি, লিখলাম। লেখার পরে এখন এটাকে ঠিক একইভাবে যেভাবে দরকার আমার কাস্টমাইজ করা, এবং আমি কিন্তু লিখছি সাথে কিন্তু বক্সটা বড় হয়ে গেছে। আমার বড় না করলেও সমস্যা নেই। এটাকে আমি আ বড় ছোট যাই করি আরেকটু বড় করলাম, একটু বড় করছি। করে এখন এটাকে বড় করার পর এটা কিন্তু এখন বাইরে চলে গেছে। এতটুকু বাইরে যাওয়া মানে কি না, অন্য প্রিভিউ তে কিন্তু আসবে না। এই যে চলে গেছে দেখেন, কেটে গেছে। আচ্ছা। তাহলে কি করতে হবে? আমাকে এটাকে টেনে ভিতরে নিয়ে আসতে হবে। আমি ভিতরে দিয়ে দিলাম। এটা এখন আমার হয়ে গেছে। এখন মনে করেন যে তাহলে আমরা নরমালিতে লিখতে বললাম। এখানে কয়েকটা এখানে কয়টা কাজ আমরা দেখলাম। সেটা হচ্ছে যে আমরা এখানে নরমালি এমনি একটা নতুন স্লাইড থাকা অবস্থায় আমরা লিখলাম, লেখা চলে আসলো। আরেকটা হচ্ছে যে আ আমরা কিভাবে একটা ইমেজকে এড করে ইমেজকে কাস্টমাইজ করে ইমেজকে আমরা যেখানে ইচ্ছা সেখানে বসাতে পারবো। এবং আরেকটা জিনিস দেখলাম যে আমরা যেকোনো জায়গায় আমাদের ইচ্ছামত লিখতে পারবো। সেই লিখবো কিসের মাধ্যমে? টেক্সট বক্সের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমার এই পেজটা কাজটা শেষ। এই পেজে আমি কাজ করব না। এখন মানে যে এই যেহেতু এটা আমার প্রিভিউ, হুম? আমি দেখলাম যে হ্যাঁ, ঠিক আছে, ওকে। আর সোহেল ভাই, আপনার সাউন্ড অফ করে দেন। নাহলে এই সাউন্ডগুলো থেকে যায় তথ্য। এখন তাহলে আমরা আমাদের ফার্স্ট পেজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সাদা। আমি চাচ্ছি না ব্যাকগ্রাউন্ডটা সাদা দিব না। আমি ব্যাকগ্রাউন্ডটা কালারফুল করব, ডিজাইন করব। হ্যাঁ? এখন সেজন্য আমাকে এই যে ডিজাইন যে অপশনটা আছে, সেই যে আসলাম। এখানে যদি আমি ডাউন এ ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলো ডিজাইন আছে কিন্তু। আমি যেখানেই কার্সর মুভ করতেছি সাথে আমার ডিজাইনগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখানে যে ডিজাইনটা আমার
পছন্দ হবে, মনে করেন যে এটা আমার পছন্দ হলো অথবা এটা পছন্দ হলো, আমি এটা রাখলাম। রাখার পরে এটা হলো থিম, পুরো থিম। এই থিমের আবার ভেরিয়েন্ট আছে, বিভিন্ন কালার আছে। যে এটা ব্যাকগ্রাউন্ড যে কালারটা এখন একটা একটা ব্লুর সাথে একটা, এখানে কিন্তু একটা গ্রেডিয়েন্ট কালার, কিন্তু এই সাইডটা একরকম, এই দিকে একরকম, দুই রকম। আমি যদি চাই যে না এটা এই কালার দিব, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখানে চাইলে এখানে চেঞ্জ হয়ে গেল। আর যেটা আমার পছন্দ হবে সেটা। তো পছন্দের সময় আমার একটা বিষয় আছে এখানে। সেখানে যেহেতু আমরা এই লেখাটা আগে লিখে ফেলছি, হ্যাঁ? তো অনেক সময় আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা আগে সিলেক্ট করে নিই। কেন আগে সিলেক্ট করে নিই? কারণ এই যে ব্যাকগ্রাউন্ড কালার আর এবং ফন্টের যে কালার, এই ২ টা কালারের সাথে এটা মানে ফোকাস, মানে কোনটার সাথে কোনটা অ্যাডজাস্ট হয়। কারণ আমার মূল বিষয়টা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা না। আমার মূল বিষয়টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার থেকে এই ফন্ট কালারটা ভিজিবল বেশি হতে হবে। যাতে মানুষের এটা আই ক্যাচি হয় এবং এটা যেন তারা ইজিলি পড়তে পারে। এখন কিন্তু এই কালার দুটো এরকম আই ক্যাচি হয় নাই। মানে এটা অত ভাল লাগতেছে না। তাহলে আমাকে হয় এইটা কালার চেঞ্জ করে দিতে হবে, এগুলার কালার, নাহলে আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। যেমন যেমন এইটার সাথে হয়তো রেড কালারটা চোখে লাগে। বাট এই কালারটা কিন্তু ফুটে নাই। ই এইভাবে আমাকে দেখতে হবে যে কোন কালারটার সাথে কোন কালারটা যায়। এখানে আরো কালার আছে। এই যে এখান দিয়ে যখন আমি এই কালারসে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আরো গ্রেন বিভিন্ন কালার আছে। এই যে দেখেন কালার চেঞ্জ হয়েছে। এখানে তো ভাবতেছি শুধুমাত্র ৪ টা এখানে দিছে। কিন্তু এখানে যদি আমি ক্লিক করে যদি এখানে যাই, যাওয়ার পরে এখানে আ দেখুন এই যে আমি মাউস হোভার করতেছি। হোভার করার সাথে, সাথে আমার এখন কিন্তু দেখেন এই যদি আমি এই কালারটা নিই, তাহলে কিন্তু আমার এই পিছের এই ফন্টের কালারটা কিন্তু আবার ভিজিবল ভালো হইছে। এটা কিন্তু আমার দেখতে ভাল লাগতেছে যে না এই কালারের সাথে এইটা অ্যাডজাস্ট মানে যায়। বাট এই কালারটার সাথে এগুলোর সাথে কিন্তু এই কালারটা, এই ফন্টের কালার গুলো যায় না। মানে এগুলো আই ক্যাচ হয় না। এই কালারটার সাথে আবার যে হোয়াইটটা আবার এবং ব্লাক, এই ২ টাই কিন্তু আবার সুন্দর একটু মানে আই ক্যাচিং হইছে, কিন্তু এইগুলো কিন্তু হয় না। তখন আমার কিন্তু হবে এই কালারটা চেঞ্জ করতে হবে। কারণ যেহেতু আমি এটা একটা প্রেজেন্টেশন এ যাবো, হ্যাঁ? প্রেজেন্টেশন সময় এটা অনেক মানুষের সামনে প্রেজেন্ট হবে। এটা আ কোন একটা অডিয়েন্স এর সামনে যাবে। তো তখন আমাকে এই কালার গুলো খুব মানে চিন্তা ভাবনা করে কালার গুলো দিতে হবে যে আমার কালার গুলো ব্যাকগ্রাউন্ড কালার এবং মানে ফন্টের যে কালারটা এটা যেন সবসময় একটা সৌন্দর্যটা যাতে বৃদ্ধি পায়। যেমন এইখানে আপনারা এই দেখেন এই যে এই কালারের সাথে এই ব্লাকটা আর এবং হোয়াইটটা যেভাবে সুন্দর লাগতেছে, বাট এই ২ টা কালার কিন্তু সুন্দর হয় নাই। বাট আবার যদি আমরা এখানে আ ওই কালারটাতে যাই, মানে এখানে যে কালার গুলো দিছে, যেমন একটু ব্লাক এর ট্রান্সপারেন্ট যেটা এগুলো, এই যে এটা, এই যে এইখানে কিন্তু এই কালারটা ফোকাস হইছে, বাট এইখানে ব্লাকটা কিন্তু তত একটা ফোকাস হয় নাই। ফোকাস না হলেও কিন্তু ব্লাকটা খারাপ লাগতেছে না একেবারে। যদি এটা একটা লোগো বিষয়, হ্যাঁ? এই বিষয়গুলো আমরা দেখব। তাহলে তাহলে হচ্ছে কি আমরা তাহলে এইভাবে স্লাইডের ডিজাইন গুলো পরিবর্তন করে নিতে, সরি এখান থেকে। একটা হচ্ছে প্রথমত হচ্ছে এখানে থিম, যে কোন থিমটা আমি নিবো। এখানে যে কটা থিম আছে, এই থিম থেকে যেকোনো এই যে একটা থিম, যেমন এই থিমটা দেখেন দেওয়ার সাথে, সাথে আমার লেখাগুলি চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ আমার এখানে লেখা এদিকে চলে আসছে, এখানে লেখা এদিকে চলে আসছে। হ্যাঁ? এটা থিমের সাথে লেখাগুলো মানে অটোমেটিক চলে আসছে। আমরা ইচ্ছা করলে এটাই কাস্টমাইজ করে আবার এখানে নিয়ে আসতে পারবো। আরো ছোট করে দিতে পারবো। এটা টোটালি আবার কন্ট্রোলিং টা আমাদের কাছে থাকবে। আচ্ছা। ঠিক এইখানে দেখেন এই ডিজাইনটায় আমার লেখাগুলো ঠিক এই বোর্ডের ভিতরে চলে আসছে এবং এইটা ভেরিয়েন্ট আবার এখানে কিন্তু আবার এগুলো ভেরিয়েন্ট ও আছে। ঠিক আছে? এগুলো কালার এই যে কালার সাথে ডিজাইন গুলো কিন্তু মনে হচ্ছে যে এটা একটা, অনেক সময় আছে না যে আ হয়তোবা নেম প্লেট গুলো এরকম লেখা থাকে। এই টাইপের আরকি কিছু। তো এগুলো আপনারা হচ্ছে গিয়ে প্রত্যেকটা করে মানে নিজেরা দেখবেন। দেখলে তখন আপনার জিনিসটা আ প্র্যাকটিস হয়ে যাবে, প্লাস এটা মন থাকবে যে না ডিজাইনের ভেরিয়েশনটা নাহলে বুঝবেন না। যখন আপনারা এগুলো একেকটা নিজেরা হাত দিয়ে না করবেন। যে একা মানে হাত দিয়ে করবেন বলতে আপনারা একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। আজকে আমি শেষ করি। শেষ করার পর আপনাদের ছোট্ট একটা কাজ দিব। ছোট। বেশি বড় না, যে আপনার নিজের মতো করে হয়তো ২-৩ টা স্লাইড নিয়ে একটা প্রেজেন্টেশন তৈরি করবেন। সেটা যেকোনো একটা আ যেকোনো একটা সাবজেক্ট চুজ করলেই হবে। যখন আপনি করতে যাবেন, তখন দেখবেন যে আসলে আপনার করতে গেলে এ এ এ ওই এই সংখ্যক ডিজাইনগুলো দেখা হবে। তখন আপনি মানে ৮-১০ টা ডিজাইন দেখবেন। কেন দেখবেন? যে দেখি তো কোন ডিজাইনটা দিয়ে করলে আমার প্রেজেন্টেশন সুন্দর হয়।
সেজন্য ছোট্ট একটা হোমওয়ার্ক দিব আপনাদের ক্লাস শেষ হোক তারপরে। আচ্ছা তাহলে আমরা আমরা কি করলাম এটার স্লাইড এটা থাকলো এটা সমস্যা নেই যে এটা এই স্লাইডে আমরা ডিজাইনটা থাকলো। সেটা কি এখানে কাস্টম কালার দেওয়া যায় না? কাস্টম কালার হ্যাঁ, মানে হ্যাঁ, কাস্টম কালার দিতে পারবেন। এটা হচ্ছে যে আমি যদি এখান থেকে কোনো থিম না দিই, মনে করেন আমি যখন আ এখান থেকে এই ফরমেট ব্যাকগ্রাউন্ড যেটা, হ্যাঁ? সলিড মানে আগে এটা আমরা একটু চেঞ্জ করে দিই দাঁড়ান। এম এই যে এটা তো আমার একদম অরিজিনাল মানে যেটা ছিল যে এখান থেকে আমি কোনো থিম, কোনো গ্রেডিয়েন্ট ইউজ করিনি। এখান থেকে যদি আমরা যাই সলিড কালার এখান থেকে টোটালি একটা গ্রেডিয়েন্ট আমরা নিয়ে নিলাম। হ্যাঁ? এটা তো একদম সলিড ফিল, এটা গ্রেডিয়েন্ট। এই গ্রেডিয়েন্টের ভিতরে আবার আমরা চাইলে কালার কমায় যেভাবে নিতে পারবো। এখান থেকে কমায় বাড়ায় দিয়ে এই একদম সলিড একটা কালার চলে আসছে। আ এইখান থেকে এই যে মাল্টি কালার যেগুলো একদম এই যে আও এখন এই রেডটা কারণ আমার ওই লেখাটা তো রেড ছিল মনে হয়। হ্যাঁ? যে এখন রেডের কারণে ওই লেখাটা দেখা যাচ্ছে না। হয়তো অনেকটাতেই যেমন এটা। এটা কিন্তু একদম সলিড একটা কালার। আ এখান থেকে কিন্তু আমরা কোনো থিম, কোনো ভেরিয়েন্ট ইউজ করিনি। এটার ভিতরে আমরা চাইলে এই যে গ্রেডিয়েন্ট এর যে স্টেপগুলো যখন গ্রেডিয়েন্ট ইউজ দিতে চাই এখানে গ্রেডিয়েন্ট ইউজ করে আমরা গ্রেডিয়েন্ট তৈরি করতে পারবো সমস্যা নেই। এবং এখানে আরো একটা বিষয় আছে সেটা যে প্যাটার্ন ফিল যেটা, হ্যাঁ? এই যে বিভিন্ন ধরনের প্যাটার্ন দিয়ে যদি করি আমরা, এই যে এখানে যে ক্লিক করতে ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন প্যাটার্ন চলে আসতেছে। অনেক মানে অনেকগুলো এখানে সুন্দর, সুন্দর প্যাটার্ন আছে যেগুলো দিয়ে আমরা আ তৈরি করে নিতে পারি বিভিন্ন। এটা কিন্তু কোনো থিম না আর কোনো ভ্যারিয়েন্টও না। আচ্ছা। এবং এই থিমটার অর্থাৎ এই যে প্যাটার্নটার এই প্যাটার্নটার যে ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড এই ২ টা কালারও আমরা চাইলে এখান থেকে এই যে কালার চেঞ্জ হয়ে গেছে। আর যদি ব্যাকগ্রাউন্ডের কালারটা অন্য একটা দিতে চাই, এই দেখেন ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ হয়ে গেছে। উপরে একটা ইয়েলোটা উপরেরটা এম ব্যাকগ্রাউন্ডটা ওরা একটা আবার এই কালারটা ধরছে। অর্থাৎ এখানেও আমি আমার মতো চেঞ্জ করে দিতে পারতেছি। আচ্ছা। তারপরে এখানে পিকচার অর টেক্সট ফিচার এই যে এখানে মানে যে কটা অপশন আরকি এই যে ১ টা ২ টা ৩ টা ৪ টা প্রত্যেকটা কিন্তু আলাদা, আলাদা। এই যে আমরা ১ম দেখলাম গ্রেডিয়েন্ট ফিল্টার গ্রেডিয়েন্ট ওয়াইজ আলাদা, আলাদা। সলিড ফিল আ ও গ্রেডিয়েন্ট এটা তো মানে গ্রেডিয়েন্ট ছিল এখান থেকে আমরা চেঞ্জ করে আবার সলিড করতে পারছি। আবার এখানে গ্রেডিয়েন্টও দিতে পারতেছি। এই যে সলিড ঠিক আছে? সলিড থেকে যদি আমরা এখানে যদি সলিড কালারটা ইউজ করি এখানে আ সলিড চলে আসলো। যেকোনো একটা যেটা দেই। এখানে আর মানে ওই গ্রেডিয়েন্ট এর তো দিতে ঝামেলা হয় যে চেঞ্জ করে বলতে। কিন্তু গ্রেডিয়েন্ট এর জন্য গ্রেডিয়েন্টই পারফেক্ট। আর সলিড এর জন্য সলিড এখান থেকে আ যেটা পছন্দ হবে দিলাম। এই যে দেখেন পুরো সলিড এবং এখান থেকে ট্রান্সপারেন্সি অর্থাৎ যদি চাই যে না এটা তো একদম পুরো ফুল যেটা আমি যদি এই যে একটু বাড়ায় দিতে চাই, এই যে দেখেন তো হালকা হয়ে গেছে। হ্যাঁ? একদম হালকা হয়ে গেছে। আর যদি চাই মিডল এ রাখতে গেলে মিডল এ মানে কালারটাই চেঞ্জ হয়ে যায়। আবার গ্রেডিয়েন্ট, পিকচার এবং টেক্সচার ফিল্টার। এখান থেকে এই যে টেক্সচার এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এইখানে দেখেন বিভিন্ন টেক্সচার টাইপের এই যে ক্লিক করলাম দেখেন এরকম ব্যাকগ্রাউন্ডটা কেমন মনে হয় যেন কাগজ পেঁচায়, পেঁচায় রাখছে এরকম অনেক ডিজাইন আছে এখানে। হ্যাঁ? যেটা এখান থেকে যেটা আপনার নিচে যাই আমার নিচে আরো আছে। এখানে একটা আছে বুঝলেন এরকম প্রিভিউতে যাই এই যে এরকম চলে আসছে। তখন এরকম দিলে মানে তারপর আপনার এই লেখাগুলো কালার গুলো কাস্টমাইজ করবেন। যার যেভাবে দরকার হয় আরকি সেভাবে। আর এখানে এই অপশনস গুলো দেখলেই দেখবেন যে অনেক এইখানে একটা অপশন আছে এই যে ইনসার্ট পিকচার ফ্রম, হ্যাঁ? এটা আমরা এখান থেকে যদি চাই আমরা আমার ব্যাকগ্রাউন্ডে আমরা কোনো পিকচার দিব। এখানে ফাইলে গিয়ে যে আমরা যদি যেমন এই পিকচারটা যদি দিতে চাই ইনসার্ট। দেখেন ওই পিকচারটা এখানে চলে আসছে। মানে সবগুলোই অপশন আছে আপনার হাতে। যে এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি যদি কোথাও থেকে কোনো একটা ইমেজ
যে না ঠিক আছে এখানে যত আছে থিম হোক, ভেরিয়েন্ট হচ্ছে, ওয়ান কালার হোক, কোনোটাই আমার পছন্দ হচ্ছে না। আমি এমন একটা জিনিস ব্যাকগ্রাউন্ড দিতে যাচ্ছি যেটা আমার নিজস্ব ভাবে তৈরি করা, আমার নিজস্ব ব্র্যান্ড কালার, নিজস্ব ডিজাইন, হ্যাঁ? সেটা দিয়ে আমি আমার ব্যাকগ্রাউন্ডটা সাজাতে চাচ্ছি। তখন ওই ইমেজ ওটাই করতে হয়। ওটাকে আমাদের অন্য কোনো সফটওয়্যার থেকে, যেমন Canva বলেন বা আমরা যারা গ্রাফিক্স পারি, Photoshop, Illustrator, এখন তো Canva-টা বুঝি Canva দিয়ে আমি কোনো একটা ডিজাইন তৈরি করলাম। সেই ডিজাইনটা তৈরি করে সেটাতে ইমেজ শুধু ব্যাকগ্রাউন্ড, কোনো টেক্সট মেক্সট রাখলাম না হয়তো মনে করেন। তখন যেমন মনে করেন এইটাই, যেমন এখানে লেখা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং এখানে একটা হ্যান্ড মাইকিং দেওয়া। তো এইটা যদি চাই আমি আমার ব্যাকগ্রাউন্ডটা দিব, দিয়ে এখানে আরো ট্রান্সপারেন্সটা একটু আমি করলাম, একটু হালকা করে দিলাম। দেখেন, যখন একটু হালকা করে দিলাম, আ তখন কিন্তু আমার এই লেখাটা ভিজিবল হয়ে গেছে। যে আমার মূল যে লেখাটা, আর এতক্ষণ কিন্তু আমার এই মূল লেখাটা ভিজিবল ছিল না। মূল লেখাটা কিন্তু তখন বোঝা যাচ্ছিল না যে আসলে আমার কোনটা মূল ফোকাস। আমি অডিয়েন্সে কোনটা বুঝাবো? আমি কি সোশ্যাল মিডিয়া বুঝাবো? নাকি আমি কি দেখা যাচ্ছে যে না পাওয়ার পয়েন্ট ক্লাস 1। আসলে মূল ফোকাস কি? আমার মূল ফোকাস হচ্ছে যে আমি আজকে হচ্ছে ক্লাস 1 এবং পাওয়ার পয়েন্টে এইটা অডিয়েন্সকে দেখাবো। আর ব্যাকগ্রাউন্ডে এইটা হচ্ছে আমার হয়তোবা অর্গানাইজেশনের একটা ব্র্যান্ডিং কালার বা একটা অন্য কিছু লেখা থাকবে। তখন আমরা করব কি, এটার ট্রান্সপারেন্সি একটু কমায় দিব। কমায় দিলে ওইটা তো হালকা হয়ে যাবে। আর আমি যেগুলো লিখছি, অর্থাৎ এই যে আমার লোগো, আমার অ্যা কোম্পানির ট্যাগলাইন এবং আমার যে মূল এই জন্য এগুলো কিন্তু ভিজিবল হয়ে গেছে। এভাবে তাহলে আমরা অনেক কিছু দিতে পারি। একটা হচ্ছে, একটা হলো থিম, থিমের মধ্যে ভ্যারিয়েন্ট। আর ভ্যারিয়েন্টের পরে যদি এগুলো কোনোটা না হয়, এই যে এখান থেকে ফরমেট ব্যাকগ্রাউন্ড, ফরমেট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমরা এখান থেকে সলিড, গ্রেডিয়েন্ট, পিকচার, প্যাটার্ন ফিল, হ্যাঁ? যেকোনো যেটা যার দরকার হয় সেগুলো দিতে পারবো। ক্লিয়ার বিষয়টা এখানে সবাই? আচ্ছা। জি, জি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কি ছোট করা যাবে? সাইজ তো একটু দেখলাম আচ্ছা, সোশ্যাল মিডিয়ায় লেখালেখি দিয়ে। এই যে কোনটা? যে ব্যাকগ্রাউন্ড যেটা পিকচারটা ওটা কি সাইজটা ছোট করা যাবে? ও আপনি চাচ্ছেন যে এই যে ব্যাকগ্রাউন্ড যেটা দিচ্ছি আমি সেটাকে আবার ছোট করব? হ্যাঁ, দেখেন সোশ্যাল মিডিয়া সোশ্যাল লেখাটা কিন্তু স্পষ্ট আসে না সেজন্য বলছি। ও আচ্ছা, এই যে উপরের সোশ্যালটা কেটে গেছে এইজন্য? জি, আচ্ছা। জি, জি, জি। এইটাকে এই টপের থেকে যদি আমরা একটু কমায় দেই, এই যে এখান থেকে এই যে ভিতরে চলে আসছে, দেখছেন? মানে এটা হচ্ছে কি কমায় দেওয়া না আসলে, কিন্তু ছবিটা একটু নিচের দিকে নেমে যাচ্ছে আসলে। এইখান থেকে এই যে অফসেট টপ, জি, অফসেট বটম, এখান থেকে যদি আমরা দিলাম এই ছবিটার ভিতরে চলে আসলো। এই যে। আর যদি চান আর একটু যদি উপরে দিতে চান, এতটা না, একটু উপরে যে এখান থেকে এই যে অফসেট টপ, মানে টপের থেকে বটমটা ঠিক বটম থেকে যদি আমরা চাই যে হ্যান্ড মাইকটা আরেকটু উপরে ওঠাও, তাহলে এটা একটু হালকা উপরে উঠে গেল। একটু চেপে গেল আরকি। উপরের তাহলে ঠিক থাকলো, নিচেওতে। ঠিক আমরা লেফট টু রাইট এ যদি চাই, এই যে লেফট এ চলে আসলো, রাইট এ চলে আসলো। এই লেফট এ রাইট এ দিলে আবার আবার হচ্ছে কি এখানে এই আ লেফট রাইট এ দেওয়া যাবে না এখানে। এখানে দেওয়া যাবে না কেন? কারণ এই যে তাহলে আবার এই স্ক্রিনটা যে সাদা মানে ব্যাকগ্রাউন্ড কালারটা মনে হয় দেখি কি হয়? এই যে এইখানে দেখছেন এই যে পিছনে এইখানে অড লাগতেছে। যদি এখানে এরকম বের হয়ে যায় তখন আবার দিব না। এইজন্য এখানে এটা 0% কিন্তু এটা অটো নিয়ে নিছে। আর এখানে -3 আর -4 মানে দেখা যাচ্ছে যদি 0 থাকে এখানে, তখন এটাকে আমাদের আবার করা যাবে না। মানে সব ইমেজের ক্ষেত্রে আবার করা যাবে না। তাহলে আবার ওই যে আ একটু অন্য কালার বের হয়ে যাবে। তো বের হয়ে গেলে তো ওটা দেখতে আর ভাল লাগবে না। আচ্ছা। তাহলে এইভাবে আমরা আমাদের মতো করে আমরা ব্যাকগ্রাউন্ডটা দিতে পারতেছি। আ তাহলে আমরা যদি এইটা ফাইনাল করে ফেললাম যে ঠিক আছে আমাদের এই স্লাইডটা এইভাবে ডিজাইন করব আমরা। এখন ফার্স্ট যে স্লাইডটা, এই স্লাইডটা আমাদের এখানে একটা লোগো রাখলাম এবং ফার্স্ট স্লাইডটাতেই আমরা লোগোটা দিয়ে দিছি এইজন্য। আর এটাকে এখন আমরা শুধু পরের যে স্লাইডটা সেটা শুধু কপি করব। মানে এখান থেকে যদি আমরা ইনসার্ট এ গিয়ে সরি ইনসার্ট না, হোম এ থাকা অবস্থায় আমরা নিউ স্লাইডে ক্লিক করি। এই নিউটা দিলাম। এই পরেরটা কিন্তু দেখেন ব্লাঙ্ক চলে আসছে। তাহলে এটাকে ব্লাঙ্ক যেহেতু করলাম তাহলে আবার এখানে আমার সেই লোগো আনতে হবে। আ এখান থেকে আবার গিয়ে যদি আমি ডিজাইন দিই, হ্যাঁ? ডিজাইন হচ্ছে গিয়ে আ এই এই যে ডিজাইনগুলো এইগুলো কিন্তু প্রত্যেকটাতে এই যে একই সেম হয়ে যাবে। এটা কিন্তু আমি যদি এখান থেকে যাই, যদি
ইসের অর্থাৎ কোনো থিম ইউজ না করি। মানে থিম ইউজ করা হচ্ছে মানে থিম আমি এখানে যতগুলো স্লাইড থাকবে সবগুলো স্লাইডে কিন্তু একই থিম চলে আসবে। এবার আমি দেখেন এখানে ক্লিক করতেছি, আবার এই দেখেন এখানে এইটাও চেঞ্জ হয়ে গেছে, এইটাও চেঞ্জ হয়ে গেছে থিমটা। কিন্তু এখান থেকে যে আমি কালারগুলো দিলাম, এই কালারটা কিন্তু চেঞ্জ হয় মানে এইটাতে একটা কালার, এটাতে কিন্তু আরেকটা। এই যে এইটাতে মানে এটাতে আমি যেমন ইমেজটা সেট করে দিয়ে আসছি, এটাতে কিন্তু আর সেকেন্ডটাতে কিন্তু আর ইমেজটা নাই। বাট থিম মানে এখানে বিষয়টা যে থিম কিন্তু চেঞ্জ হয় না। থিম সব জায়গায় একরকম থাকবে। এইজন্য আমরা এখানে যদি আলাদা, আলাদা রাখতে চাই, তাহলে আমরা এখানে কোনো থিম দিব না। আমরা এখানে এই নরমালটা দিলাম। তাহলে এখন কিন্তু কোথাও আমার থিম নেই। থিম না থাকাতে আমি ১ম টাতে দিয়ে আসলাম যে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিয়ে আসছিলাম এখান থেকে। এই যে এখান থেকে ফাইল থেকে ইমেজ নিয়ে আসলাম। পরে যে স্লাইডটা নিলাম, আমি আবার হোমে গেলাম। হোমে গিয়ে এখান থেকে কি করলাম, নিউ স্লাইড নতুন একটা স্লাইড নিলাম। নতুন স্লাইড নেওয়ার পরে এখান থেকে এই স্লাইডটার এই স্লাইডের কিন্তু ডিজাইনটা আলাদা। সেই ক্ষেত্রে আমার এখান থেকে আমি আবার মানে অন্য ডিজাইনগুলো মানে ডিজাইন কালার যা এটা সেকেন্ডটাতে নিই না। কিন্তু আমার যে চাই যে না এইখানে যা পড়ছি আমরা হুবহু যেন সেকেন্ডটাতে যায়। তখন আমরা সাধারণত করি কি এটাতে কপি করে ফেলি বা ডুপ্লিকেট করি। হ্যাঁ? আচ্ছা, যদি কপি করি এখানে এটার উপর রাইট বাটন ক্লিক করে এই যে ৪ নাম্বার অপশন বা ৪ না ৫ নাম্বার অপশন এই যে ডুপ্লিকেট স্লাইড। ডুপ্লিকেট স্লাইড দেওয়ার সাথে, সাথে এই স্লাইডে যা আছে এই স্লাইডে সেম জিনিস কিন্তু। কোনো পরিবর্তন নেই। তখন আমরা করি কি যে না ঠিক আছে এবার তো আমার এটা ঠিক থাকবে। এটা কোনো পরিবর্তন নেই। বাট এইখানে এই লেখাগুলো আমার দরকার নেই। আমি এখানে দিব হয়তো মনে করেন যে আজকে যে ফার্স্ট যে ক্লাসটা এই ক্লাসের কনটেন্ট গুলো আমরা এখানে লিখব। যেমন আ আ ওপেন পাওয়ার পয়েন্ট। এখন এই যে ওপেন পাওয়ার পয়েন্ট এটা কিন্তু যেহেতু এটা একটা হেডিং না। কারণ এই লেখাটা আমরা স্বাভাবিক লেখা নিয়ে যাব। এখানে গিয়ে ডিজাইন থেকে আমরা ক্যালিব্রেট দিলাম। স্বাভাবিক লেখা চলে আসলো। এটাকে একটু ছোট করে দিই যেটা 60 না থেকে এটা চলে আসবে আমাদের নরমাল 20, 30, 40 এভাবে দিলাম। দিয়ে এটাকে একটা বুলেট দিয়ে দিলাম। আমরা যে বুলেট নাম্বারিং করতাম। বুলেট নাম্বারিং করার পরে এখানে যেটা আমরা দেওয়ার পরে এখানে আমরা এন্টার দিই। আরেকটা এন্টার দেওয়ার পর নিচে কিন্তু আরেকটা লেখার অপশন চলে আসছে। চলে আসছে। Create tutorials. বের করে বুলেট উইথ 11 আচ্ছা ওপেন পাওয়ার পয়েন্ট ইন্ট্রোডিউস ইট পাওয়ার পয়েন্ট। আচ্ছা ধরেন মনে করলেন আমরা এই ২ টা টপিক দিলাম। এইটা বুলেট দিলাম। বুলেট একটাতে আছে আরেকটা আসে না কেন? ক্যালিব্রেরি এটাকে ফেলে দিলাম এটাকে আমার দ্বারা দরকার নেই যেহেতু আমরা একটা লিস্ট আসবে। আচ্ছা এটা আমরা অন্য একটা টেক্সট ব্লকস নিলাম। মেসাও তো এক অবস্থা।
আচ্ছা, এখানে ইন্টার হিসেবে নেয় নাই। এই ওদের যে বিল্ট-ইন টেক্সট বক্সটা এটাতে হয়তো কোনো ঝামেলা থাকতে পারে। আমরা যেটা নিছি এটাতে চলে আসছে। এই যে এটাকে এই টেক্সট বক্স রিমুভ করলে ও কি হবে? এই যে জাস্ট আমরা আনগোতে দেখি এই যে যেকোনো একটা বক্স মানে ক্লিক করলে অর্থাৎ আমি যখনই এইখানে ক্লিক করব মানে কার্সর যখন ভিতরে না থাকবে, আর যখন কার্সর ভিতরে থাকবে তখন কিন্তু আর ডিলিট হবে না। যখন এইখানে ক্লিক করব এই যে যেকোনো একটা বক্সের দাগের উপরে তখন কিন্তু ভিতরে কার্সর নাই। তখন যদি আমি কিবোর্ড থেকে ডিলিট চাপ দেই তাহলে চলে গেল। এটা আমরা যদি বিল্ট ইন যেগুলো থাকে যেমন এখানে যে বিল্ট ইন আছে যে আমি এখানে যেটা ছিল এটা দিয়ে লিখবো না। আমি আমার মতো করে লিখবো। আমার মতো কাস্টমাইজ করে। তখন এখানে এই যে জাস্ট এই যে ক্লিক করলাম, এখন কিন্তু ভিতরে কার্সর নাই। যদি ভিতরে ক্লিক করি তাই কার্সর হবে। এখন আর ডিলিট হবে না। যেহেতু যখন আমি সাইডে ক্লিক করব তখন ভিতরে দেখেন আর কার্সর নাই। তখন আমি ডিলিট প্রেস করে চলে গেছে। ঠিক এখানেও ক্লিক করলাম চলে গেছি। এখন আমরা আমাদের মতো করে এ ইসের থেকে ইনসার্ট থেকে টেক্সট বক্স নিয়ে আসা যেখানে আমার দরকার সেখানে আমি নিয়ে সেখানে লিখব। আচ্ছা তাহলে আমরা এখানে ছিলাম সেকেন্ডটাতে। সেকেন্ডটাতে আমরা এখানে এখন এই ফন্টটাকে আমরা একটু বড় করে দিই। বড় করলাম। বড় করার পরে এইটাকে এখন আমরা এইখানে যেখানে দরকার যে এখানে উপরে লেখা আছে আমি এখানে রাখলাম। আচ্ছা রাখার পরে এটাতে আমরা এই পিছনে ব্যাকগ্রাউন্ড না দিয়ে আমরা অন্য একটা দিলাম ডিজাইন। জাস্ট এটা কেন কপি করলাম যাতে এই ওই ইমেজটা আর এই লেখাটা আমার বাবা নিয়ে আসতে না হয়। এখন আর যদি চাই যে না আমি এইটার ব্যাকগ্রাউন্ড এবং এইটার ব্যাকগ্রাউন্ড একই রাখবো তাহলে তো হয়ে গেল। তাহলে আবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জও করার দরকার ছিল না। তাহলে আমি এইখান থেকে এইটাকে যেটা কপি করতে করে নিয়েছিলাম ওই কপিটা এখানে নিয়ে আসলেই হয়ে যেত। আর যদি আমরা আলাদা, আলাদা দিতে চাই আলাদা, আলাদা দিতে গেলে ঠিক এইটাতে রাখলাম। রাখার পর যখন এইটাতে আসলাম এইটাতে এসে এখান থেকে আবার অন্য একটা গ্রেডিয়েন্ট দেই বা পিকচার দেই যেটাতে দিব আমরা আ সেটা আমরা সিলেক্ট করে দিই। তাহলে প্রত্যেকটা স্লাইড আলাদা, আলাদা হবে। আর যদি আমরা এখান থেকে থিম নেই, থিম নিলে কিন্তু এই দেখেন থিম নিলে কিন্তু আমার এই যে ডিজাইনটা, ডিজাইনের সাথে থিমটা একটা মানে মিশ্র হয়ে যাচ্ছে। এই যে নিচে এক থিম আছে, উপরে অন্যরকম। হ্যাঁ, এই যে প্রত্যেকটা থিম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এটাতে একটা এই পুরো পুরো ৩ টা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটা তো ফিল চলে আসে আবার ওই ইমেজটা ঢেকে এটা নিচে চলে আসছে। এটা আবার এইখানে এসে চলে আসছে এটা। মানে একটা জগা কিসের অবস্থা হয়ে যায়। হয় আমরা এই থিম একটা দিব, দিয়ে ওটাকে সব জায়গায় ঠিকঠাক রাখবো। আর যদি না চাই আমরা থিম ইউজ করব না। আমরা থিম ইউজ না করে আমরা এখান থেকে এই ফরমেট ব্যাকগ্রাউন্ড দিয়ে আমাদের মতো করে আমরা নিজেরা কাস্টমাইজ করব একটা। তবে সাধারণত স্লাইড প্রেজেন্টেশন এর ক্ষেত্রে অধিকাংশ সময় প্রত্যেকটা স্লাইডের ডিজাইনগুলো এক রাখার চেষ্টা করে মানুষ। তখন প্রেজেন্টেশনটা দেখতে সুন্দর একরকম। আবার অনেক সময় আছে যে না, আমার এটা টোটালি ডিপেন্ড করে যে আপনি কি প্রেজেন্টেশন করতেছেন ওইটার উপর ডিপেন্ড করে। কেউ রাখে যে না সব স্লাইডগুলো একরকম থাকুক। আবার কেউ চায় যে না আমি প্রত্যেকটা স্লাইড আলাদা, আলাদা করে ডিজাইন করব। কিরকম ডিজাইন করব? আমার যে কনটেন্ট থাকবে সেই কনটেন্টের সাথে রিলেটেড করে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি কাস্টমাইজ করব। এটা যার অভিরুচি সে করে। আচ্ছা। এখন তাহলে আমরা এখানে আর কপি, পেস্ট, কাট এগুলো তো আমরা জানি এমএস ওয়ার্ডে যেভাবে করছি ঠিক এখন এইখানেও তাই। আমরা যা কপি করতে চাইলে জাস্ট লেখাটা সিলেক্ট করব, করে কপি করব, পেস্ট করব, কাট করব, পেস্ট করব, ফন্ট পেইন্টার ঠিক একই সেম একই রকম। ঠিক একইভাবে যদি আমরা এই পুরো টেক্সট বক্সটাকে কপি করতে চাই তাহলে জাস্ট এখানে সিলেক্ট করলাম। মানে ভিতরে কাজ তো থাকা যাবে না। তাহলে এই এখন কিন্তু বক্সটা সিলেক্ট হয়ে গেছে। টেক্সট বক্সটা। তখন আমরা এটাকে কপি করলাম। কপি করে আমার যেখানে দরকার ক্লিক করলাম পেস্ট। হুবহু চলে আসছে। কোথায়? ঠিক ওইটার উপরে একদম কাছাকাছি অবস্থায় চলে আসছে। এখন এটাকে আমি নিয়ে যাচ্ছি। আমি কিন্তু মাউস ছেড়ে দিয়ে আমি অ্যারো চাপতেছি আপ অ্যারো। তখন এটা ওই যে উপরে চলে যাচ্ছে। উপরে চলে গিয়ে তখন আমরা এটাকে চাইলে এটার ভিতরে যে না ঠিক আছে। আমার এখানে একটা ঠিক থাকবে, পরেরটা আবার চেঞ্জ হয়ে যাবে। অন্য কিছু লিখব। তখন আমি পরেরটা আবার কাস্টমাইজ করে দিয়ে আমি তখন আমার ডাটাটা এখানে ইম্পোর্ট করে দিই। এভাবে আমরা আমাদের মতো করে কাট, কপি, পেস্ট এখান থেকে ইউজ করতে পারতেছি।
আর এখানে যখন আমাদের নতুন স্লাইড দরকার, যেমন এখানে ৩ টা স্লাইড আছে, আমি যদি আবার স্লাইড দরকার হয়, এখানে নিউ স্লাইড। এই নিউ স্লাইড যখন আমি ক্লিক করতেছি, এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসে। আমি কিন্তু বারবার এখানে টাইটেল স্লাইড দিতেছিলাম। কিন্তু এখানে কিন্তু আরো অনেকগুলো অপশন আছে। এগুলো কি অপশন আছে? যেমন এখানে টাইটেল অ্যান্ড কনটেন্ট। যেমন এইখানে যখন আমি নিছি তখন শুধুমাত্র এখানে কি আসছে? টা টাইটেল চলে আসছে। কিন্তু নিয়ে নিছি কিন্তু এই যে টাইটেল স্লাইড মানে এখানে শুধুমাত্র টাইটেল থাকুক ভিতরে। যে আমি এখানে টাইটেল লিখতে পারি ডাইরেক্ট। আমার কোনো টেক্সট বক্স নিয়ে আসতে হয় না। কিন্তু যদি আমি এখানে এই ব্লাঙ্ক নিতাম, তাহলে এখানে ব্লাঙ্কে কোনো টাইটেল বক্স নাই। আমি এখান থেকে সরাসরি এখান থেকে ইনসার্ট এ গিয়ে টেক্সট বক্স নিয়ে এসে আমি লিখব। আচ্ছা। আবার যদি যাই এখানে পরের গুলো, যেমন এখানে হচ্ছে টাইটেল অ্যান্ড কনটেন্ট দুটি একসাথে থাকবে। যেমন ক্লিক করলাম এখানে থাকবে উপরে টাইটেল এবং নিচে ক্লিক টু এড টেক্সট, অথবা এখানে দেখেন বিভিন্ন ধরনের ছোট বিভিন্ন অপশন। অর্থাৎ এখান থেকে আমি ডাইরেক্ট সবকিছু নিয়ে আসতে পারবো। এখানে মনে করেন যে আমি লিখলাম, যেমন পাওয়ার পয়েন্ট লিখলাম। লেখার পরে এখানে আমি যদি কোনো টেবিল নিয়ে আসতে চাই, ইনসার্ট টেবিল ক্লিক করলাম। এখানে টেবিল নিয়ে আসার যে অপশনটা, যে আমার যদি এখানে কোনো একটা টেবিল শো করতে হয়, তো কয়টা কলাম, কয়টা রো সেইখানে দিব, ওকে দিব। চলে আসছে যে টেবিল। একদম এমএস ওয়ার্ডে যেভাবে টেবিল করছিলাম সেই ডিজাইনটা সবকিছু এখানে একই চলে আসছে ডিজাইন। এখানে আমরা সেই এমএস ওয়ার্ডের মতো এখানে টেবিলে ডাটা ইনপুট করতে পারতেছি। যে কেন এটা এইভাবে, যাতে কখনো আমাদের কোনো টেবিলে কোনো ডাটা প্রেজেন্ট করতে হয় তখন যাতে আমরা এটা করতে পারি। আচ্ছা। এখন যদি এটা এরকম না থাকতো, আমি যদি এটা আলাদা করে পিছে যাই, যেমন এরকম যে ছিল আমাদের। আর এই টেবিলে কিন্তু আমরা এখানে যদি না থাকতো, যে না আমি যদি এইটা না, আমি যদি এখানে নিয়ে আসতে পারতাম না, তাহলে কিন্তু নিয়ে আসা যায়। যে আমি ইনসার্ট থেকে এই যে টেবিল, এই যে টেবিল, এই যে ইনসার্ট টেবিল, একই জিনিস চলে আসছে টেবিল। তাহলে এটা হচ্ছে যে আমি তো ম্যানুয়ালি জানি আমরা সবাই। আপনি যদি এখানে একটু এই সমস্ত বিষয়গুলো আ যেগুলো কমন জিনিস, যেমন এই টেবিলগুলো, পিকচারগুলো, হ্যাঁ? এগুলো কিন্তু আমরা জানি। এগুলা নিয়ে আমি বেশি আলোচনায় যাব না। কারণ যেহেতু আপনারা জানেন। কিন্তু জাস্ট আমার যে সোর্সটা যাতে এখানে আসতে পারি। আর যদি আমি এখান থেকে এই ধরনের স্লাইড নিই, যে না আমি স্লাইডটা নিলাম এখান, তাহলে আমি এখান তো ডাইরেক্ট নিয়ে আসতে পারতেছি। ঠিক এখান থেকে যে চার্ট নিয়ে আসতে পারি। এখান থেকে ইনসার্ট স্মার্ট আর্ট গ্রাফিক গুলো যেটা সেটা নিয়ে আসতে পারি। এখান থেকে পিকচার নিয়ে আসতে পারি। যে পিকচারটা আমি এখান থেকে ইনসার্ট এ ক্লিক করে নিয়ে আসছিলাম, সেটা আমি এখানে ক্লিক করলেও ওই পিকচারে সেই অপশন চলে আসতো। তাহলে আমরা মানে কাজগুলো কয়েকটা দিক দিক থেকেই করা যায়। আমরা যার যেটা পছন্দ সেটা সেখান থেকে নিয়ে আসতে পারি আমরা। জাস্ট জিনিসটা জেনে রাখলাম বা নিয়েছিলেন এখান থেকে এইভাবে এরকম 2 কনটেন্ট পাশাপাশি ২ টা এরকম থাকবে। এখানে কম্পারিজন পাশাপাশি ২ টা শুধু উপরে টাইটেল থাকবে, নিচে অন্য কিছু কনটেন্ট ওয়াইজ, পিকচার ওয়াইজ, ক্যাপশন মানে বিভিন্ন ধরনের অপশন এখানে দেওয়া আছে। কিন্তু আবার একেবারে ব্ল্যাংক নিয়ে ওরকমই করার মতো কন্টেন্ট পাওয়ারটাও আমাদের কাছে আছে। তাহলে এখান থেকে আমরা ক্লিপবোর্ড দেখলাম, এখান থেকে নিউ স্লাইড গুলো কিভাবে নিয়ে আসতে পারি সেগুলো। আর এখান থেকে ফন্ট ফরম্যাটিং যেগুলো, প্যারাগ্রাফ ফরম্যাটিং এগুলো আপনারা প্রত্যেকটা দেখবেন। দেখার পরে কাজ করতে গিয়ে এগুলো দেখতে গিয়েও দেখবেন যে কোথাও টুকটাক হয়তো আটকে যেতে পারে। আটকে গেলে তখনই হবে মানে মূল শিখাটা আরকি। এখন চলো এটাকে তাহলে এই যে কাজটা করলাম এলোমেলো যে যাই করলাম আমরা জাস্ট বোঝার জন্য। আমরা তো এটা ফুল প্রেজেন্টেশন করতে হয় নাই আমাদের। জাস্ট আমরা প্রত্যেকটা বুঝতে গিয়ে যেটা যেখানে দরকার সেটা করছি। এটাকে যদি এখন সেভ করতে চাই, সেম প্রসেস, ফাইল, সেভ, ফাইলের নাম দিব, কোথায় সেভ করব? আম আমি ডিতে সেভ করব। হুম? এখানে অটোমেটিক পাওয়ার পয়েন্ট যেহেতু আমি লিখছি, এখানে পাওয়ার পয়েন্ট চলে আসছে। আমরা যদি পাওয়ার পয়েন্ট না দিই, যদি এখানে দেই পিপি মানে পাওয়ার পয়েন্ট ফার্স্ট ক্লাস দিয়ে এখানে সেভ ক্লিক করলাম। সেভ লিখবো, ওই যে উপরে চলে আসছে পিপি ফার্স্ট ক্লাস। ঠিক এভাবে করে আমরা আবার ক্লোজ এখানে ফাইল ক্লোজ, ক্লোজ করে দিলাম। পাওয়ার পয়েন্টটা আমাদের ক্লোজ হয়ে গেল। আবার যদি চাই আমরা আবার ওখানে গিয়ে আমার এখানে শর্টকাট করা আছে, আমি এখানে থেকে গেলাম। আবার সেই ব্ল্যাংক ডকুমেন্ট নিলাম, নিয়ে এখানে এখন পুরো ব্ল্যাংক। এখন এইটুকুই আমাদের আজকে আলোচনার বিষয়। আপনাদের বা হোমওয়ার্ক হচ্ছে আপনারা এই যতটুকু আমি দেখাইলাম, অর্থাৎ এটার ভিতর লেখা, টেক্সট নিয়ে আসা, ইমেজ নিয়ে আসা এবং নিজের মতো করে এই ব্যাকগ্রাউন্ডগুলো কালারফুল করা, থিম দিয়ে হোক অথবা আপনাদের নিজেদের মানে ইচ্ছামতো এখানটায় ব্যাকগ্রাউন্ড দেওয়া, যেভাবে করেন সমস্যা নেই। যেকোনো একটা টপিকের উপর মানে আপনার
সু মি মানে ইচ্ছা আরকি। যেকোনো একটা টপিক যে আমি এটা প্রেজেন্ট করতে যাবো। আমরা তো প্রত্যেকেই কোনো না কোনো কিছুর সাথে লিঙ্ক হয় স্টুডেন্ট হোক, আমি জব করি যেকোনোর সাথে আমার লিঙ্ক আছে। এখান থেকে যেকোনো একটা আপনার টপিক নেবেন। যেমন আমি আমার হচ্ছে যে আমি আপনাদের সাথে পাওয়ার পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমি পাওয়ার পয়েন্টের প্রেজেন্টেশন তৈরি করা দেখালাম আপনাদেরকে এই যেভাবে আমি তৈরি করতে পারি। ঠিক আপনি আপনার মতো করে একটা যেকোনো টপিক নিয়ে ৪-৫ টা স্লাইড অন্তত করবেন। ৪-৫ টা স্লাইড নিয়ে এরকম প্রেজেন্টেশন একটা তৈরি করবেন। এটা আগামী ক্লাসের আগে এটা জমা দিবেন। জমা দিয়ে আমরা এটা নিয়ে আলোচনা করব। করার পরে ক্লাসে চলে যাবে ইনশাআল্লাহ।